শুধুই কথকতা, শুনতে শুনতে পড়ে ফেলা। আর কথকতা মানেই কথক, দ্য ন্যারেটর। সবজি খানকে খুঁজে পাওয়া যায়নি, কাউকেই পাওয়া যেত না। বছরে গড়ে 40,000 নিরুদ্দিষ্টের হিসেবটা মোটেই বাড়াবাড়ি নয়। পরবর্তীকালে এনায়েতরা নিজেরাই বলেছে তাদের কারো তহবিলে আছে 931টি প্রাণ, কারো 604টি, কারোর 508টি, কারো 421টি। সবচেয়ে মন্দভাগ্য যে তারও স্মৃতির তালিকায় ছিল 24টি হারিয়ে যাওয়া মানুষের ঠিকানা। তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যেত না। খুঁজে পাওয়া যেত না এনায়েতকেও। রোশন জামাদার, রুস্তম খাঁ, এনায়েত, দুর্গা, সংখ্যায় ওরাও সেদিন অসংখ্য। কিন্তু তবুও কারো চোখে ধরা পড়তো না ওরা, কখনো না। কেননা সেটা সহজ ছিল না। সাদা চোখে মানুষ স্বপ্নেও সে দৃশ্য ভাবতে পারে না। সে রাত্রে হঠাৎ দুঃস্বপ্নে ঘুম ভেঙে গিয়েছিল এমেলির। বিভৎস স্বপ্ন। চমকে উঠে তিনি ক্যাম্প খাটটার উপর বসে পড়েছিলেন। তারপর দুহাতে চোখ রগড়ে তাকিয়েছিলেন তাঁবুর ফুল কাটা দরজাটির দিকে, আধ খোলা জানালার এক পাশে গুটানো ঝালরওয়ালা মখমলের পর্দাটার দিকে। কেউ কোথাও নেই। শিয়রে টিমটিম করে একটা আলো জ্বলছে। দরজার পাশে হিন্দুস্তানি আয়া কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। বাইরে লোকজনের আনাগোনা, কথাবার্তা। সিপাহীরা রাত জেগে টহল দিচ্ছে। মিছিমিছি উইলিয়ামকে ডেকে পাঠাবার দরকার নেই। বেচারা হয়তো সবে একটু চোখ বুজেছেন। চাদরটা ভালো করে গায়ের ওপর টেনে নিয়ে এমিলি আবার বালিশে মাথাটা এলিয়ে দিয়েছিলেন। তিনি তখনও জানেন না উইলিয়াম পরদিন ভোরেই তার স্বপ্ন পূরণ করতে চলেছেন। স্লিম্যান নিজেও তা ভাবতে পারেননি। সিলোদার সেই ভোটটি তার জীবনেও এক অবিস্মরণীয় স্মৃতি। 1830 সনের কথা। জেলাধীপ তার নিজের জেলা পরিদর্শনে বেরিয়েছেন, সঙ্গে নববধূ এমেলি। সাগর থেকে 30 মাইল দূরে এক গাঁয়ে এসে সেদিনকার মতো দিনের যাত্রা ভাঙতে হল। একটু পরেই সন্ধ্যা নামবে। রাত্রে এতগুলো মানুষের ক্যাম্প গড়ে তুলতে অসুবিধে হবে। তাছাড়া এই এলাকাটা তার সুপরিচিত, জায়গাটাও বেশ। রাস্তার এপারে বিরাট আমবাগান, ওপারে গাঁ। গাঁয়ের নাম সিলোদা। এক নজর তাকালেই বোঝা যায় বর্ধিষ্ণু গ্রাম। শুধু রাত্রিটা কেন, ইচ্ছে করলে আরো 1-8টা দিন এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। স্লিম্যান আদেশ দিলেন, এখানেই তাঁবু খাটাও। দেখতে দেখতে আমবাগান আরেকটা গাঁ হয়ে উঠল। এক পাশে এমেলির তাঁবু, আরেক পাশে সাহেবের নিচে। দুই তাঁবু ঘিরে আমলা, আমিন, সেপাই, খিদমতগারের সারি সারি আস্তানা, আপিস, হেসেল, আস্তাবল। দেখে দেখে এমেলি ইতিমধ্যেই অভ্যস্ত হয়ে উঠেছেন। তিনি জানেন উইলিয়ামের ব্যবস্থা নিরন্ধ্র। তাঁর ক্যাম্পে দুঃস্বপ্নের কোনো অবকাশ নেই। ক্লান্ত এমেলি পরক্ষণেই আবার ঘুমিয়ে পড়েছিলেন। খবরটা দিয়েছিল ফিরিঙ্গিয়া। সবে ভোর হয়েছে, এমেলি তখনও বিছানায়। স্লিম্যান হাত মুখ ধুয়ে অভ্যাস মতো কাগজপত্র নিয়ে বসেছেন।
এমন সময়ে হঠাৎ সেলাম করে সামনে এসে দাঁড়ালো ফিরিঙ্গিয়া। সে আরেক এনায়েত, নিপুণতম দুর্ধর্ষতম এনায়েত। ফাঁসির কাঠগড়া থেকে সাহেব নিজে কেড়ে রেখেছেন তাকে। এমন মানুষকে তিনি হারাতে রাজি নন, তার কাজ আছে। ফিরিঙ্গিয়া সেই থেকে স্লিম্যানের সঙ্গে সঙ্গেই থাকে। অসময়ে তাকে নিজের ক্যাম্পে আশা করেননি স্লিম্যান। তিনি একটু বিরক্ত হয়েই যেন অল্প কথায় এড়াতে চাইলেন তাকে। কি চাই? আগে আরো 2 পা কাছে এগিয়ে এলো ফিরিঙ্গিয়া। ওই, যদি অনুমতি করেন তবে একটা কথা বলতে চাই হুজুর। বেশ, বলো। জায়গাটা এবার হুজুর আপনি খুব ভালো পছন্দ করেছেন। ফিরিঙ্গিয়ার গলায় রীতিমতো তৃপ্তির আভাস। স্লিম্যান কিসের যেন গন্ধ পেলেন। তিনি ভ্রু কুঁচকালেন। হাতের কলমটি ধীরে ধীরে কলমদানিতে রেখে তিনি ঘুরে বসলেন। তারপর সোজা তাকালেন ওর চোখের দিকে। কি বলতে চাও তুমি? হুজুর, আপনি যে পণ্ডিত আর তার 6 জন লোকের কথা বলেছিলেন, তারা এখানেই আছে হুজুর। তাছাড়া, ফিরিঙ্গিয়া বলে চলল, তাছাড়া সেই হাবিলদার আর তার 4 জন সেপাই গঙ্গা জল নিয়ে আসছিলেন 4 বামুন ঠাকুর, ওরা সবাই এখানেই আছেন। ওদের সঙ্গের জেনা নাটিও। বলছো কি তুমি? চেঁচিয়ে উঠেছিলেন স্লিম্যান। তার যতদূর মনে পড়ছে, পণ্ডিত আর তার 6 জন সহচরের দলটি হারিয়ে গিয়েছিল 1818 সনে, মানে 10 বছর আগে। উত্তর ভারত থেকে দক্ষিণে গঙ্গা জল বয়ে আনতে আনতে একটি নারী সহ নর্মদা উপত্যকার যে 4 জন ব্রাহ্মণ উধাও হয়ে গিয়েছিলেন, তাও তখনকারই ঘটনা। হাবিলদার এবং সিপাহীদের ঘটনাটি তার বছর 6 পরে, 1824 সনে। হতেই পারে না। স্লিম্যান ধমকে উঠলেন। তুমি কি বলতে চাও 1 যুগ আগে হারিয়ে যাওয়া পণ্ডিত আমার তাঁবুতেই আছে? হ্যাঁ, তাই আছে হুজুর, অবিচল ফিরিঙ্গিয়া জবাব দিল। তবে তবে হুজুর, ওই ঠিক তাঁবুতে নয়, তাঁবুর তলায়, মাটির নিচে। আমার তাঁবুর মাটির তলায় মানুষ আছে? কার্পেটে জুতোর গোড়ালিটা ঠুকতে ঠুকতে আবার প্রশ্ন করেছিলেন স্লিম্যান। এই মাটির তলায়? হ্যাঁ হুজুর, এখানেই আছে। কৌতূহলী স্লিম্যান আর বসে থাকতে পারলেন না। তিনি তার তাঁবু থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালেন। সবে ভোর হয়েছে। আমবাগানের ডালে ডালে পাখির কলরব। ভোরের হাওয়ায় বিন্ধ্য পর্বতের খবর। নিচে সবুজ ঘাসের মখমল, তাতে ছবির মতো তাঁবুর শহর। আস্তাবলের সামনে সহিস ঘোড়ার দলাই মলাইয়ে ব্যস্ত। চারিদিকে ভালো করে তাকিয়ে স্লিম্যান বলে উঠলেন, তুমি কি বলতে চাও আমার ঘোড়াটা যেখানে দাঁড়িয়ে আছে তার পায়ের নিচে হাবিলদার আর তার 4 সঙ্গীর কবর? যেখানে এমএলএ এখনো ঘুমোচ্ছে সেখানেই তার খাটের তলায় পড়ে আছে গঙ্গা জলের ভাণ্ড নিয়ে 4 ব্রাহ্মণ 1 ব্রাহ্মণী। ফিরিঙ্গিয়া তখনও পাশেই দাঁড়িয়ে। সাহেবের সামনে থেকে সে 1 মুঠো মাটি কুড়িয়ে নিয়ে কি যেন ভালোভাবে পরখ করে দেখল। তারপর সগর্বে উত্তর দিল, হ্যাঁ হুজুর, আপনি মাটি খুঁড়তে হুকুম দিন। যদি ওদের না পাওয়া যায় তবে মিছেই আমি আছি। আমাকে আপনি ফাঁসি কাঠে ঝুলিয়ে দেবেন, আমি খুশি মনে রাজি হব হুজুর। তক্ষুনি সিপাহীদের তলব করা হলো। তারা গাঁ থেকে কোদাল আর মানুষ নিয়ে এলো। ফিরিঙ্গিয়ার নির্দেশ অনুসারে সবুজ ঘাসে কোদাল করল। পাশে দাঁড়িয়ে গোটা ক্যাম্প। ওরা 5 ফুট খুঁড়ল, কিন্তু হাবিলদার বা তার সেপাই 4 জন, কারো কোনো চিহ্ন নেই। স্লিম্যান ফিরিঙ্গিয়ার মুখের দিকে তাকালেন। নিষ্কম্প ফিরিঙ্গিয়া উত্তর দিল, হুজুর, জান কবুল,
মেহনত করে আরো একটু খুঁড়তে হবে। স্লিম্যান কোদাল চালিয়ে যেতে ইঙ্গিত দিলেন। অবশেষে সত্যি মানুষের নিশানা পাওয়া গেল। প্রথমে কফালি ছেঁড়া ন্যাকড়া, তারপর কটি উর্দির বোতাম, এবং তারপর একসঙ্গে পাশাপাশি 5 জন মানুষ। ফিরিঙ্গিয়া বলল, ও পাশেরটা জমাদার, এ পাশে 4 জন সিপাহী। বিস্ময় বিমুঢ় স্লিম্যান নাকে রুমাল গুঁজলেন। বহুত আচ্ছা, তুলে আনো ওদের। এমেলি ততক্ষণে নিশ্চয়ই উঠে পড়েছেন। স্লিম্যান একজন খিদমতগারকে পাঠালেন তাঁর তাঁবুতে। বললেন, মেম সাহেব কি করছেন, একটু খবর দিয়ে এসো। সে ফিরে এসে জানালো তিনি ছোট হাজিরায় তাঁবুতে চলে গিয়েছেন, মানে ব্রেকফাস্টের টেবিল। ব্রেকফাস্টের তাঁবুটি সেখান থেকে বেশ দূরে। স্লিম্যান নিশ্চিন্ত হয়ে বললেন, তবে এবার মেম সাহেবের তাঁবুতে। ততোধিক নিশ্চিন্ত ফিরিঙ্গিয়া উত্তর দিল, সে আপনার মর্জি হুজুর। ফিরিঙ্গিয়ার নির্দেশ মতো এমেলির তাঁবুর দড়ি দাঁড়া সব খোলা হলো, মেঝের কার্পেট গুটানো হলো। তারপর তার আঙুলে টানা নিশানা ধরে আবার কোদাল চলল। খুঁড়তে খুঁড়তে 6 ফুট মাটির তলা থেকে এবার বের হলেন 12 বছর আগে হারিয়ে যাওয়া পণ্ডিত এবং তার 6 জন অনুচর। তারপর তার কহাত দূর থেকে সেই গঙ্গা জলবাহী ব্রাহ্মণ 4 জন। তাদের ভিড়ে পড়ে আছে একটি নাতি দীর্ঘ দেহের অবশেষ, সেটি ব্রাহ্মণীর। হরিবল! বিজয় ফিরিঙ্গিয়ার মুখের দিকে তাকিয়ে ঘৃণায় যেন জ্বলে উঠলেন স্লিম্যান। শান্ত কণ্ঠে জবাব দিল ফিরিঙ্গিয়া, আরো আছে, দেখবেন হুজুর। না, তক্ষুনি স্থানত্যাগ করেছিলেন স্লিম্যান। ততক্ষণে খবর পেয়ে পাশের কোরাই গাঁ থেকে সিপাহী সামন্ত নিয়ে হাজির হয়েছেন স্থানীয় থানাদার। হাতের ফর্দটা তার হাতে গুঁজে দিয়ে অবশিষ্টের দায়িত্ব তার হেফাজতে ছুড়ে দিয়ে ব্রেকফাস্ট টেবিলের দিকে পা বাড়ালেন স্লিপ। এই দৃশ্য অনেকক্ষণ ধরে দেখা যায় না। হরিবল, হরিবল! এমিলি যেন ওর মুখের অস্ফুট শব্দটাই স্পষ্ট করলেন। এসবের কিছুই তার তখনও জানার কথা নয়। অপ্রস্তুত উইলিয়াম শঙ্কিত হয়ে উঠলেন। ভোর না হতেই কোন আহাম্মক এসব কথা বলে গেল ওকে। তিনি নিঃশব্দে চামচটা হাতে তুলে নিলেন। খেতে খেতেই এমেলি সেই বিভৎস স্বপ্নের কথা তুললেন। সে তুমি ভাবতেও পারবে না কি দৃশ্য, হরিবল, বিভৎস। দেখবে তা? মনে মনে হেসে স্ত্রীকে নিয়ে তার তাঁবুর দিকে পা বাড়ালেন স্লিম্যান। বিস্মিত এমেলি বিস্ময় বিস্ফারিত চোখে দেখলেন কাল রাত্রে যেখানে তার তাঁবু ছিল সে জায়গাটা এখন জাদু বলে যেন এখন শূন্য। কাছে এসে দেখা গেল শূন্য নয়, সেখানে হা করে আছে মস্ত এক কবর, পাশে কাপড়ে ঢাকা 7টি শব। কাল রাত্রিরে যারা তোমাকে ভয় দেখিয়েছিল তারা এরা। স্লিম্যানের ইঙ্গিতে সিপাহীরা কঙ্কালগুলোর মুখের ওপর কাপড়টা ভালো করে টেনে দিয়েছিল। এদের থেকে কোনো ভয় নেই ডিয়ার, ওরা 12 বছর আগে মৃত। ইনক্রেডিবল! চোখে রুমাল দিয়ে আর্তনাদ করে উঠেছিলেন এমিলি। আমি যে স্বপ্নে ওদেরই দেখেছি। হ্যাঁ, তাই। মুচকি হেসে স্ত্রীর হাত ধরে তার নিজের তাঁবুতে ফিরে গিয়েছিলেন স্লিম্যান। যেতে যেতে বলেছিলেন, আমি কিন্তু স্বপ্নেও কখনো এই দৃশ্য কল্পনা করতে পারিনি। কেউ পারে না। নিখুঁত কবর, নিপুণ হাতে নিরন্ধ্র বন্দোবস্ত। স্লিম্যান লিখছেন, 1822, 23, 24 এই 3 বছর আমি নরসিংহপুর জেলায় ছিলাম। সে সময় এমন কোনো চুরি, ডাকাতি, খুন বা রাহাজানি হয়নি যার খবর আমি না জানতাম। প্রতিটি অপরাধের খুঁটিনাটি খবর আমার কাছে পৌঁছাত। প্রত্যেকটি ঘটনা আমি নিজে মন দিয়ে পরখ করে দেখতাম। কিন্তু তবুও কোনোদিন একবারের জন্যও এই দৃশ্য কল্পনা করতে পারিনি।
সেদিন যদি কেউ আমাকে বলতো আমার কাছাড়ি থেকে মাত্র 400 গজ দূরে কুন্দেলি গাঁয়ে এমন মানুষ আছে যাদের হাতের ছোঁয়ায় প্রতি বছর শত শত পথিক অদৃশ্য হয়ে যায়, তবে নিশ্চয়ই আমি তাকে পাগল বলে উড়িয়ে দিতাম। কিংবা কিংবা যদি কেউ আমাকে বলতো আমার আপিস থেকে মাত্র একদিনের পথ হাঁটলেই এমন একটি গাঁয়ে পৌঁছানো যায় যেখানে মাটির তলায় হাজার হাজার হারিয়ে যাওয়া মানুষের বাস, তাহলেও নিশ্চয়ই তাকে নির্বোধ বলে বিদায় করে দিতাম আমি। কিন্তু আশ্চর্য এই, আজ জানি এই দুটি খবরই সত্য। এই সত্য জানার জন্য অনেক কাল অপেক্ষা করতে হয়েছিল স্লিম্যানকে। ফিরিঙ্গিয়া সঙ্গে না থাকলে সিলোদা হয়তো চিরকাল তার কাছে একটা সাধারণ গাঁ হয়ে বেঁচে থাকত। ডায়েরির পাতায় পথের ধারের আম্রকুঞ্জটি শুধু শান্ত ছায়া আর ফুরফুরে হাওয়ার স্মৃতি হয়েই নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলত। 6 ফুট মাটির তলা থেকে কোনো দিন আর আত্মীয় বন্ধুদের জন্য দিনের আলোয় ফিরে আসতো না হাবিলদার, পণ্ডিত কিংবা ধর্মপ্রাণ ব্রাহ্মণ 4 জনের কঙ্কাল। সবুজ ঘাসের নিশ্চিন্ত আচ্ছাদনের তলায় চিরকালের জন্যেই লোক চক্ষুর আড়ালে থেকে যেতেন তারা। সবাই তাই থাকতেন। কখনো সখনো শিয়াল কিংবা বেপরোয়া বাদলের ধারা প্রাণপণ চেষ্টায় রহস্য কিয়ং পরিমাণে লঘু করে আনত। কিন্তু দর্শকেরা তখনও অসহায়। তাড়াহুড়োয় ইনায়েতরা যখন কম মনোযোগী, তখনও তাদের চেনা দায়। 1829 সনের কথা। ক্যাপ্টেন বর্থউইক তখন মালবে পলিটিক্যাল এজেন্ট। সহসা জরুরি খবর, রাতলাম স্টেটে একবার আসা আবশ্যক। ভিলেরা খেপে গেছে। সম্প্রতি তারা গোপনে 5টি মানুষকে খুন করে রেখে গেছে। ঘটনা নাগালের বাইরে চলে যাওয়ার আগে সাহেবের একবার এখানে আসা দরকার। তখনই ঘোড়ার পিঠে চাপলেন তরুণ বর্থউইক। সঙ্গে নিলেন স্লিম্যানের দেওয়া একটি দিলহাই গুপ্তচর। রাতলামে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করলেন তিনি। দেহগুলো যেখানে পাওয়া গেছে তার পাশেই বড় রাস্তা। রাস্তা থেকে অদূরে একটি আমবাগান। বর্থউইক স্লিম্যানের অন্যতম সহকর্মী, অনুচর। নাকে তিনি কবরের গন্ধ পেলেন। কিন্তু আশ্চর্য এই, স্থানীয় লোকেরা তবু বলেই চলেছে এ নিশ্চয়ই ভিলদের কাণ্ড। আবার খেপে উঠেছে বন্যরা। সাহেবের উচিত এর যা হোক কিছু একটা বিহিত করা। কারো কথায় কান না দিয়ে বর্থউইক জানতে চাইলেন এ পথে কি 2-4 দিনের মধ্যে কোনো তীর্থযাত্রীর দল হেঁটে গেছে? আগে হ্যাঁ, উত্তর দিলেন একজন। তবে তবে 2-4 দিনের মধ্যে নয়, ওই তীর্থ থেকে গুজরাটের দিকে গেছে তা আজ 1 সপ্তাহ হবে। বর্থউইক মনে মনে হিসেব করলেন, খুব ধীরে সুস্থেও যদি ওরা হেঁটে থাকে তাহলেও 7 দিনে কমপক্ষে অন্তত 100 মাইল এগিয়ে গেছে। স্থানীয় পুলিশ অফিসারদের দিকে ঘুরে তিনি হুকুম দিলেন, ভিলদের কথা ছেড়ে আপনারা এক্ষুনি বেরিয়ে পড়ুন। তেমন কোনো দল সামনে পেলে তাদের আটক করে ধরে নিয়ে আসুন। থানাদার মাথা চুলকোতে লাগলেন। মানে হুজুর, আমরা সামান্য পুলিশ, তাছাড়া এখানে কোনো ঘোড়সওয়ার সিপাহীও নেই। মোতাবস্থায়। বর্থউইক পকেট থেকে একটা কাগজ বের করলেন। তারপর খসখস করে তাতে 2টি ছত্র লিখে দিয়ে বললেন, এই নিন সরকারি নির্দেশ। এতে বলে দেওয়া হলো পথে যে কোনো গ্রামে যে কোনো তহসিলে আপনি সাহায্য প্রার্থী হবেন, সেখানেই আপনাকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে। নিন নিন, আর দেরি করা ঠিক নয়। পথে পথে খবর নিতে নিতে এগিয়ে চলেছেন ইন্সপেক্টর। কোথাও কোনো পথিকের দেখা নেই। 6 দিন চলার পর একটি গাঁয়ে এসে খবর পেলেন তার আগেই একটি মস্ত দল এই পথ দিয়ে হেঁটে চলে গেল। গ্রামটির নাম দেখোলা।
থানাদার হিসেব করে দেখলেন তিনি বর্থ উইকেট থেকে প্রায় 150 মাইল দূরে চলে এসেছেন। এখন আর ভয়ে পিছিয়ে যাবার অর্থ হয় না। গ্রামের মোড়লের কাছে তিনি সাহায্য প্রার্থী হলেন। বললেন, কোম্পানির আদেশ, আমাকে লোক দিয়ে সাহায্য করতে হবে। দেখোলা নামমাত্র গাঁ, মাত্র কয়েকজন মানুষের বসত সেখানে। অসহায় মোড়ল 2-3 জন তরুণের বেশি জোগাড় করতে পারলেন না। ইন্সপেক্টর তাদের নিয়েই পা বাড়ালেন সামনে। মনে মনে তিনি ঠিক করে ফেলেছেন খুন খারাপির কথা তোলা উচিত হবে না। তিনি জানেন এই জেলায় আফিংয়ের কারবারে একচেটিয়া অধিকার সরকারের। তিনি তারই চোরা কারবারের অভিযোগ তুলে ওদের গ্রেফতার করবেন। দলটা সামনে পড়া মাত্র ইন্সপেক্টর ঘোড়া থেকে নেমে পড়লেন। তারপর দলপতি বলে যাকে মনে হলো সেই মানুষটির দিকে হাত তুলে বললেন, এই সালাম। সালাম। উত্তর দিলেন উমরাও। ইন্সপেক্টর এগিয়ে গিয়ে বললেন, আমি আফিংয়ের দারোগা। তোমাদের কাছে চোরাই আফিং আছে। বলওয়ারা থেকে ফৌজ কর্তৃপক্ষ তাই আমাকে পাঠিয়ে দিলেন। তোমাদের সেখানে ফিরে যেতে হবে। ওরা একসঙ্গে প্রতিবাদ করে উঠল, আমরা হুজুর তীর্থযাত্রী, আমাদের সঙ্গে আফিং এর কোনো সম্পর্কই নাই। তাছাড়া আমরা তো আপনার সামনেই, তালাশ করে দেখুন, এই আমাদের তলপি তলপা হাঁড়ি কুড়ি, যদি কিছু পান তাহলে না হয় ধরে নিয়ে যাবেন, এত মিছি মিছি কেন এই গরিবদের কষ্ট দিবেন। ইন্সপেক্টর লোকগুলোর মুখের দিকে তাকালেন। গরিব সন্দেহ নেই, শতছিন্ন পোশাক, পায়ে কারো জুতো নেই, দেহে বিলাসের কোনো ছাপ নেই, চোখে খুনির বিন্দুমাত্র লক্ষণ নেই। তবুও বর্থ উইকের নির্দেশ। তিনি নিস্পৃহ গলায় বলে চললেন, দেখো, এটা কোম্পানির রাজত্ব। তোমরা যদি আমার কথায় রাজি না হও তবে কোম্পানির ঘোড়সওয়ারা এসে তোমাদের ধরে নিয়ে যাবে। তখন কি ভালো হবে? তাকে আমার কথা শোনো, আফিং থাক আর নাই থাক, তোমরা তলপি তলপা নিয়ে আমার সঙ্গে চল। আরে যদি কিছু না পাওয়া যায় তবে কোম্পানি মিচমিচি কেন আটকে রাখবে তোমাদের? ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলা বলি করল। তারপর একজন বলে উঠল, বেশ, তবে চলুন। ইন্সপেক্টর ওদের নিয়ে পথে নামলেন। বলওয়ারা সেখান থেকে 2 দিনের পথ, সঙ্গে মাত্র জনা কয়েক পুলিশ, অথচ ওদের বিরাট দল। থানাদার চিন্তিত, লোকগুলো যদি সত্যিই খুনি হয়। সন্ধ্যা হলো একটা গাঁয়ে এসে। থানাদার আস্তানা পাতলেন মোড়লের ঘরে। ওরা রাত কাটালো পুলিশের সঙ্গে পায়। কিন্তু আশ্চর্য, ভোরে দেখা গেল একটি মানুষও পালাই। সবাই তেমনি আছে, তেমনি হাসি খুশি, তেমনই নিশ্চিন্ত। দেখে ইন্সপেক্টরের মায়া হলো। নেহাত বর্থ উইকের আদেশ, নয়তো এদের এভাবে মিছিমিছি কষ্ট দিতেন না। বুলওয়ারায় আগেই খবর পাঠানো হয়েছিল। ওরা সেখানে পৌঁছানো মাত্র বিরাট এক পুলিশ বাহিনী এসে তাদের ঘিরে ফেলল। এবার শেষ পরীক্ষা। ঘোড়া থেকে নেমে ইন্সপেক্টর সোজা হয়ে দাঁড়ালেন। তারপর ধীর গলায় বললেন, তোমরা আফিংয়ের চোরাকার বাড়ি নও, তোমরা খুনি। ওরা সকলে সমস্বরে আপত্তি জানাল, সাহেব তোমার ভুল হচ্ছে, আমরা তীর্থযাত্রী, তীর্থ করে গুজরাটে ফিরছি। ইন্সপেক্টর আবার লোকগুলোর দিকে তাকালেন। ওদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। 3 দিন ধরে যেমন দেখেছেন তেমনই সরল প্রাণ গ্রামবাসী। হঠাৎ তারা ঝঞ্ঝাটে পড়েছে, ফলে কারো কারো মুখে বিরক্তির ছাপ দেখা দিয়েছে, কিন্তু কোথাও আতঙ্ক বা উদ্বেগের লেশ মাত্র নেই। তবুও শেষ চেষ্টা করতে হবে। তিনি চেঁচিয়ে উঠলেন, ওসব বাজে কথা। আমি জানি 3 দশক আগে রাখলামে 5 জন মানুষকে খুন করে এসেছো তোমরা। তোমরা খুনি। দলের একজন ধীর পায়ে এগিয়ে এলো তার দিকে। সাহেব, মিছিমিছি কেন গরিবদের উপর হামলা করছো? এই কাগজটা একবার দেখো। লোকটি কোচর থেকে এক ফালি কাগজ বের করে ইন্সপেক্টরের মুখের সামনে তুলে ধরল। বিস্মিত ইন্সপেক্টর দেখলেন সেটি একটি অনুমতিপত্র।
রাজ সরকার থেকে ওদের তীর্থযাত্রী হিসেবে গোটা ভারত দেখবার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোম্পানির তরফ থেকে পথের আপদ বিপদেও তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় লিখিত দলিল, নিচে ভারপ্রাপ্ত কর্মচারীর স্বাক্ষর, শিলমোহর। সন্দেহের কোনো অবকাশ নেই। ইন্সপেক্টর ভাবনায় পড়লেন, সত্যি সত্যি যদি ওরা খুনি না হয়, তাছাড়া এই কাগজটা দেখবার পরও ওদের আটক রাখার কোনো অধিকার আছে কিনা সেটাও বিবেচ্য। কিন্তু ছেড়ে দিলেই বা কি কৈফিয়ত দেবেন তিনি বর্থউইককে? তার স্পষ্ট নির্দেশ, দলটিকে যেখানেই পাবে ধরে নিয়ে আসবে, যাই হোক সে আমার দায়িত্ব। ইন্সপেক্টর সে নির্দেশকে অমান্য করার সাহস পেলেন না। তিনি বললেন, দেখো, এ কাগজটা মিথ্যে এমন কথা আমি বলছি না, কিন্তু কিন্তু বর্তউইক সাহেবের নির্দেশ, তোমাদের জবা নিয়ে যেতে হবে। সাহেব সেখানে তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন। অগত্যার উপায় কি? ওরা জবাব দিল, বেশ, তাই চলো। তোমরা কোম্পানির কর্মচারী, মহামান্য রাজ বাহাদুর, তোমরা যে মন মর্জি করবে তাই হবে। আমরা যাচ্ছি সাহেব, কিন্তু কথা দাও, যদি আমাদের কাছে সেখানে কিছু না পাও তবে এমনি আর একটা কাগজ লিখে দিবে। দিনখাল যা পড়েছে, বোধহয় 2 দফা পারমিট থাকলেই শেষ অব্দি ঠিকানায় পৌঁছানো যাবে। বলো সাহেব, দেবে? আরে নিশ্চয়ই, বর্তউইক যদি তোমাদের ছেড়ে দেন তবে আর তোমাদের পারমিট দিতে ভয় কি? আরে তাছাড়া তার দরকারও হবে না। বর্তউইকের নামটি যদি মনে রাখতে পারো তাহলেই যথেষ্ট। ওই খুনের দায় অন্তত তারপর আর কেউ তোমাদের আটকাবে না। নাও 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 নাও, আর দেরি নয়, চল চল।